নিফটি আজকে কিন্তু পজিটিভেই বন্ধ করেছে। ১৪১ পয়েন্ট উপরে সে ক্লোজিং দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে র‍্যালিটা শুরু হলো, এটা কি র‍্যালি না ট্র্যাপ? কি মনে হচ্ছে? এটা কি মনে হচ্ছে যে উপর থেকে আবার নিচে নামাবে? মনে রাখবেন কালকে কিন্তু মান্থলি এক্সপায়ারি এবং আজকে সারাদিনই কিন্তু অনেকটা নাটক দেখতে পেলাম। নিফটি একাধারে যখন বাড়ছে, আইটি সেক্টরে চাপও বেড়েছে এবং ব্যাংকিং সেক্টরেও চাপ রয়েছে। দুটি বড় ব্যাংকে ভালো রকম ক্র্যাশ এসেছে। তার কারণগুলো হয়তো আপনারা জানেন। কিন্তু তবুও যদি না জেনে থাকেন একটু সার্চ করুন। দেখুন একটা ফ্রড ধরা পড়েছে আইডিবিআই ফার্স্ট ব্যাংকে, আপনারা জানেন। আর হরিয়ানা সরকার ইউ যে ব্যাংক রয়েছে সেখান থেকে তাদের এমপ্যানেল লিস্ট থেকে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, এই সমস্ত নিউজ নিয়ে ব্যাংকিং সেক্টর কিন্তু ততটা বাড়তে পারলো না। সেন্সেক্স বেড়েছে এবং আমাদের নিফটি ফিফটি বেড়েছে, কিন্তু আইটি সেক্টরে কিন্তু প্রেশারটা বজায় রেখেছে। কয়েকদিন আগে আইটি সেক্টর নিয়ে বেশ কয়েকটা আমি ভিডিও করেছিলাম এবং এআইয়ের জন্য কিন্তু আইটি সেক্টরের উপরে চাপ ক্রমাগত থাকছে এবং আজকে বাড়া সত্ত্বেও আইটি সেক্টরে কিন্তু প্রেশারটা রয়েছে। যদি প্রেশারটা না থাকতো এবং ব্যাংকিং সেক্টর যদি একটুখানি সাহায্য করতো, তাহলে হয়তো নিফটি আরেকটু র্যালি দেখাতে পারতো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে র্যালিটা হলো, এই র্যালিটা কি বজায় থাকবে নাকি ধাক্কা দিয়ে নিচে নামাবে? দেখুন আজকেও কিন্তু আমাদের ২৫,৮০০-র উপরে কিন্তু উঠতে পারলো না এবং সবথেকে মজার ব্যাপার ২৫,৮০০ই নয়, ২৫,৭৫০-র উপরেও কিন্তু উঠতে পারলো না, যেটা একটা মনে জিজ্ঞাসা চিহ্ন দেখা গেল। প্রথমে একটা র্যালি হয়েছিল এবং তারপরে বিভিন্ন ধরনের নেগেটিভ নিউজ এবং তাতে ধীরে ধীরে মার্কেটটা কী করেছে, নিচের দিকে স্লিপ করছিল। তারপরে হঠাৎ করে সেখান থেকে মার্কেটকে তুলে নিয়ে যায় এবং তবু কিছুটা ভদ্রস্থ জায়গাতে বন্ধ করে। দেখুন এই যে ঘটনাগুলো কিন্তু চলতেই থাকবে, এই ধরনের টানাপোড়েন চলতে থাকবে, ট্যারিফ ড্রামা চলতে থাকবে। একটা পজিটিভ নিউজ তো রয়েছে ট্যারিফের জন্য, কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন রেখেও কিন্তু রেখেছে, অর্থাৎ অনিশ্চয়তা কিন্তু মার্কেটে আছে। তো এই বিষয়গুলো টুকটাক তো কিছু জেনে নিলাম। তো চলুন এবারে আমরা মান্থলি থেকে, যেমন আমরা দেখি যে মান্থলি থেকে একদম নিচে অবধি অর্থাৎ 5 মিনিট টাইম ফ্রেম পর্যন্ত আমরা একটা অ্যানালিসিস করি নিফটি ফিফটির এবং দেখি যে কালকের দিনে টুমরোতে কী ধরনের ব্যবহার করতে পারে, কোন জায়গাতে মার্কেট দাঁড়িয়ে একটুখানি বোঝার চেষ্টা করি এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনে কেমনভাবে কোথায় ট্রেড নিতে হতো, কীরকম জায়গা ছিল, সেগুলোকে আমরা বিচার করব, যার ফলে যারা শিখতে চাইছেন তারা অনুভব করতে পারবেন। তো চলুন শুরু করি এবং তার আগে প্রথমেই তো ডিসক্লেমারটা দিয়ে রাখতেই হয় যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, সুতরাং আমি আমার মতো করে বিশ্লেষণ করব, আপনারা সেই বিশ্লেষণ দেখুন এবং নিজে সিদ্ধান্ত নিন। তারপর আমি কোনো রকম বাইসালের রেকমেন্ডেশন আপনাদেরকে দিচ্ছি না। তো কী দেখে বুঝলাম, কী দেখে বললাম, এই যারা 2.5 মিনিট যারা স্কিপ করেছেন তারা অনেকগুলো কথা, অনেকগুলো জিনিস বাদ চলে গেছে এবং নির্যাস তাদের বাদ গেল। তো আমরা কি দেখলাম, একটা সাপ মুভমেন্টের পরে মার্কেট কিন্তু স্লিপ করছিল। এই যে দেখাচ্ছি দেখুন, স্লিপ করছিল এবং তারপর সেখান থেকে কিন্তু একটা র্যালি এসেছে। এই নিচের দিকে স্লিপ করার পিছনে অনেকগুলো কারণ ছিল, যার মধ্যে আইটি সেক্টর এবং ব্যাংকিং সেক্টরে চাপ ছিল। তো ঠিক আছে, আমরা প্রথমে নিফটিকে মান্থলি টাইম ফ্রেমে দেখি। তো মান্থলি টাইম ফ্রেমে দেখুন সে রেজিস্ট্যান্স এরিয়ার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। মান্থলি শেষ হতে আমাদের কাছে কিছুটা দিন আর সময় রয়েছে। তো দেখব সেই কদিনের মধ্যে করছে। এখানে কিন্তু পরিষ্কারভাবে রেজিস্ট্যান্স ফেস করছে, কিচ্ছু নতুন করে মান্থলি টাইম ফ্রেমে বলার। উইকলি টাইম ফ্রেমে কিছু বলার আছে, কারণ আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার। তো সোমবার দিন কি ঘটনা ঘটলো দেখুন, মার্কেট কিন্তু এখানে ক্লোজ করতে পারেনি, ধাক্কা খেয়েছিল। আজকে মার্কেট কি করলো, মার্কেট উপরে খুললো। আমরা আগের দিনে কিন্তু বিচার করার সময় এটা বলছিলাম, যদি মার্কেট উপরে খুলে তাহলে কিন্তু নিচে এসে সে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে, যেটি আমরা দেখতে পেলাম। এটি ওপেন করেছিল, নিচের দিকে সাপোর্ট নিয়েছে এবং উপরে ক্লোজ করেছে এবং ক্লোজ গ্রেটার দেন ওপেন, সেই জন্যই কিন্তু এটা আমরা জানি একটা পজিটিভ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল। তো সেখানে খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে আমাদের মার্কেটে এখানে সাপোর্ট নিয়েছে আজকের দিনের জন্য। এখন আজকের দিনের জন্য অর্থাৎ 25,600কে কিন্তু সে সাপোর্টে তৈরি করার চেষ্টা চলছে। উপর দিকে 713তে বন্ধ হয়েছে, কিন্তু আমরা সবাই জানি যে 750 লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, 800তে আছে এবং তারপর উইকলি ক্যান্ডেলে তো 850-র ওপরে 870-টত্তরে রেজিস্ট্যান্স আছে, সেটা তো আমরা জানি, কিন্তু সেই দূরত্বটা বেশ কিছুটা দূর। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো দেখুন এখানে ধাক্কা খাচ্ছে, তাকে দেখুন এখানে কিন্তু ধাক্কা খাচ্ছে। এই এরিয়াটাকে বেরোতে পারলে ভালো, কিন্তু স্বস্তির এইটুকুই যে অন্ততপক্ষে আমাদের কাছে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা অন্ততপক্ষে সাপোর্টে পরিণত হলো। আজকের দিনের জন্য আমরা বুঝতে পারছি সেটাই। এখন উপরের দিকে র্যালি হলেও আমরা বিশ্বাস করতে পারবো না সেই র্যালিটা যতক্ষণ না 870কে ভেঙে উপরের দিকে যাবে। সেটা আবার ভালো করে কী করে বুঝবো, তার জন্য আমরা আরেকটু ছোটো টাইম ফ্রেমে আসবো, সেটাকে আমরা
বলবো যে ডেলি টাইম ফ্রেম। ডেলি টাইম ফ্রেমে যদি আপনি একটু দেখেন, আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, এবং সেখানে দেখুন যে নিচের দিক থেকে একটা বাইং এলো, ক্লোজ করলো। আমরা বলছিলাম যে এই 3টে জোন তো মুশকিল, এই যতক্ষণ এর উপরে যাবে। তো আজকেও কিন্তু সেখানে কি করলো, রেজিস্ট্যান্স ফেস করেছে। ভালো হয়েছে, একটা র্যালি যাচ্ছে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে। তো আমরা কয়েকটা জিনিসকে এখানে পরপর দেখব। প্রথমে হচ্ছে লেভেল, তো আপনারা বহুবার দেখেছেন, সুতরাং লেভেল নিয়ে নয়। এবারে একটি ছবি নিয়ে দেখুন, যেখানে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, কি দেখাচ্ছিলাম না, এর প্যাটার্নটাকে আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে এবং সে কিন্তু উপরে এসেছে। অরিজিনালি কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে। এখন ডাউন ট্রেন্ড থেকে সামান্য একটু হলে পরেও সে এখানে ক্লোজিংটা ওপরে তৈরি করেছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারবো না যতক্ষণ না আগের যে হাই, সেই হাইটাকে ব্রেক করে তার উপরে ক্লোজ করছে। এখন এরপরে ক্লোজ করলে তবে আমরা আবার বলতে পারি ধীরে ধীরে আবার হয়তো নিচে আসবে, এবং লোটাকে যদি ওপরে তুলে নিয়ে যায় তখন আমরা বলতে পারি যে দেখো এবারে কিন্তু একটা আপ ট্রেন্ডে চলতে শুরু করেছে। আপনাকে সেই সম্পূর্ণ সুযোগ না দিয়ে বড় করে উপরে বন্ধ করতে পারে, আপনাকে সম্পূর্ণ সুযোগ না দিয়ে কালকে এখানে ক্লোজ করতে পারে। সুতরাং আপাতত যে স্ট্রাকচার আপনি দেখছেন সেটা কিন্তু ডাউন ট্রেন্ডেরই দেখছেন, এটা পরিষ্কার হলো। এবারে র্যালি চলবে কি চলবে না যতক্ষণ এর উপরে পজিটিভলি ক্লোজ দেবে ততক্ষণ নয়। কারণ এই একজন দাদা যে দুম করে মার্কেটটাকে নামালো এবং আর উঠতে দিল না, তারপরে আবার তারা ডাউন করলো এবং তারপর আবার ওঠার চেষ্টা করলো, আর একজন দাদা এসে মার্কেটকে নামিয়ে দিল। তাহলে পরপর 3টে দাদাকে আমরা দেখছি, 1 নম্বর দাদা, 2 নম্বর দাদা এবং 3 নম্বর দাদা। তুলনামূলকভাবে বায়ার্সের ক্ষেত্রে একটুখানি তুললো, বায়ার্স একটুখানি তুললো। এ প্রমাণ করুক যে আগের যে দাদা আছে তাকে পরাজিত করে, তবে কিন্তু আমি বুঝতে পারবো যে র্যালিটা চলতে থাকবে বা র্যালিটা চলবে না। পরিষ্কার হলো বিষয়টা। এবারে আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর এখানে দেখাই, তাহলে কোথায় আমাদের বাই ছিল দেখুন। বাই এখানে একটা পুরো গ্যাপ আপের জন্য আমরা একটা বাই দিয়েছিলাম, এবং তারপর সেখানে আমাদের 3-4 নাম্বার লেভেলে ধাক্কা খেয়ে মার্কেট এসেছিল। একটা লেভেল থেকে আরেকটা লেভেল এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছিল। সে পৌঁছেছিল এই লেভেলে, সেখান থেকে আবার সেই সাপোর্ট লেভেলটা ভেঙেছে, এবং মার্কেট যখন আবার নামানোর চেষ্টা করেছে, মার্কেট কিন্তু সেম লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এখনও পর্যন্ত কিন্তু এই 26,063 বা 25,965-র মধ্যে যে লেভেলটি রয়েছে, সেই লেভেলটি কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্যান্স আছে মোটামোটাভাবে বড় লেভেলগুলোতে। যেহেতু এখনও পর্যন্ত আমাদের কাছে কি আসেনি, আমাদের কাছে এখনও পর্যন্ত নতুন কোনো লেভেল আসেনি। ঠিক আছে, আমরা যদি আনরাইভালড ইন্ডিকেটরকে লাগাই তাহলে হয়তো কিছু লেভেল আমরা পাবো। সেই লেভেলটা হচ্ছে যে আমরা হয়তো আগে দেখেছি, যদি 25,914-র উপরে পজিটিভলি ক্লোজ দেয় তাহলে কিন্তু আমরা উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারি। মনে রাখবেন, আমি আমার ইন্ডিকেটরের সাপেক্ষে বলছি। এই ইন্ডিকেটর পরক্ষণেই কালকে হয়তো মার্কেট খোলাতে সম্পূর্ণ আলাদা লেভেল দেবে, লাইভ মার্কেট আলাদা দেবে, কিন্তু এই মুহূর্তের সাপেক্ষে আমরা বলছি। এবং এই যে লেভেলগুলো দিচ্ছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এমন নয় যেটা একবারেই আপনি ছেড়ে ফেলে দেবেন, তা নয়। সুতরাং এর উপরে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পজিটিভলি ভাবছেন না। এখন যার উপরে গেলে পরে শর্ট সিগন্যালের উপরে, অর্থাৎ মার্কেটটা উপরের দিকে যেতে পারে, সেখানে কিন্তু বাধা খেয়েছে, এবং নিচের দিকে 3 এবং 4 নাম্বার টার্গেট থেকে যার নিচে শর্ট ছিল তার নিচে কিন্তু গিয়ে কিন্তু মার্কেট 3 নাম্বার 4 নাম্বার থেকে আমাদের কি নিচে সাপোর্ট নিয়ে উপর ওঠার চেষ্টা করছে। সুতরাং এই লেভেল অনুযায়ীও কিন্তু আপনারা জিনিসগুলো জানতে পারলেন। এবারে চলুন 1 ঘন্টা টাইম ফ্রেমে বিষয়টাকে দেখি। দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে কী করছে না, আমরা এই ধরনের একটা ট্রেন্ড লাইনকে তো এঁকে রেখেছিলাম, আমরা দেখেছেন। এই ট্রেন্ড লাইনের উপরে থাকবো করে মার্কেট কিন্তু উপরেই খুললো, উপরে খুললেও এই লেভেলটাকে বেরোতে দিল না। এবার ডান দিকে যদি এই লেভেলের দিকে যান তাহলে কোথায় দেখুন তো না, 25,750। এই 25,750, 740 এই অঞ্চলে কিন্তু কি হয়েছে, মার্কেট ধাক্কা খেলো এবং সেখান থেকে মার্কেটকে স্লিপ করছে, সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করছে এবং মার্কেট কিন্তু নিচের দিকে পড়লো। এখন যে লেভেলটা থেকে গ্যাপ আপ হয়েছিল সেই গ্যাপটাকে মোটামুটিভাবে পূরণ করলো, এবং এই অঞ্চলে যে সাপোর্টে ছিল সেই সাপোর্ট থেকে দ্রুত আবার গেল, এবং তবুও এত বড় ক্যান্ডেল তৈরি করার পরও কিন্তু এই জোন, অর্থাৎ আমাদের যে রেজিস্ট্যান্স জোন ছিল, সেটা কিন্তু পেরোতে পারলো না। এবং যদি একটু মন দিয়ে দেখেন তাহলে কি দেখবেন না, মন দিয়ে দেখলে পরে একটা জিনিসকে দেখবেন, তা কি দেখুন, এখানে একটা হিউজ 19 তারিখে একটা হিউজ পতন ঘটেছিল, হ্যাঁ কি না, হিউজ পতন ঘটে। এখন হিউজ পতন ঘটার পর মার্কেট কিন্তু উপর দিকে চেষ্টা করছে, কিন্তু যারা মার্কেটটাকে ফেলেছিলেন তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত পরাজিত করতে পারেনি সেই অর্থে। সুতরাং উপরে ধীরে ধীরে কিন্তু সে যতটুকু যাচ্ছে সে কিন্তু কামব্যাক করছে, অর্থাৎ এখন পর্যন্ত আমরা বলতে পারি যে লোগুলোকে উপরের দিকে তুলছে এবং হাইগুলোকে উপরের দিকে তুলে নিয়ে একটা মার্কেট আপট্রেন্ডে চলার চেষ্টা করছে। কিন্তু সেটা কোন টাইম ফ্রেমে, সেটা হচ্ছে
1 ঘন্টা টাইম ফ্রেমে। সুতরাং 1 ঘন্টা টাইম ফ্রেমে যারা ট্রেড করছিলেন তারা যদি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে আঁকতেন, যেমন আমি আঁকতে বলেছিলাম মনে করে দেখুন, তা সেই রকম যখন এখানে এলো তাহলে এইটা ছিল সাপোর্ট এরিয়া। আর সাপোর্ট এরিয়া আমি যদি বাই না করবেন তাহলে আর কোন জায়গাতে বাই করবেন? তাহলে সাপোর্ট এরিয়াতে আপনি বাই করে মার্কেটটাকে ওপর দিকে নিয়ে যেতে পারতেন এবং আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্স পর্যন্ত আপনার টার্গেট হতো এবং সেই টার্গেট কিন্তু সে ফুলফিল করেছে আজকের দিনে। এখন এই লেভেলটাকে পেরোবে তবে তো কি আপনি পরের লেভেলের কথা ভাববেন। তো এক এক করে আমরা দেখি যে যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা সিগন্যাল ইন্ডিকেটারকে দিই তাহলে বাই সিগন্যাল জেনারেট করেছে, তার আগে তো শর্ট সিগন্যাল জেনারেট করার পরে একটা লম্বা টার্গেট আপনাকে দিয়েছে এবং অনেক ভেবে চিনতে পরে সে একটা বাই সিগন্যাল দিয়েছে, কিন্তু বাই সিগন্যাল দিলে এই লেভেলের উপরে কিন্তু উঠতে পারছে না এবং যখন উঠতে পারছে না আশা করি এই লেভেলটা হবে 6-7 লেভেল কিন্তু হওয়া উচিত। আমি একটু দেখে নিই, আমারও ভুল হতে পারে। ইয়েস, 6-7 লেভেল দেখুন, আমি বারবার বলেছি 6-7 লেভেলটা প্রবাবল রিভার্সাল জোন। মার্কেট যখন এর কাছাকাছি গেল পৌঁছালো তখন স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারবেন যে 6-7 লেভেলের কাছে এসেছে, মার্কেট কিন্তু এখান থেকে রিভার্স করলো এবং রিভার্স করার পরে কোন জোন থেকে সাপোর্ট নিচ্ছে দেখুন 1 এবং 2। 1 এবং 2কে যদি আলাদা করে আপনি জোন একটা কল্পনা করেন তাহলে এক জোন থেকে সাপোর্ট নিয়ে সে কিন্তু উপর দিকে গেল এবং আবার ওকে কে বাধা দিল না, সেই 6-7 জোনই কিন্তু তাকে বাধা দিল পরিষ্কার সেখান থেকে এবং বেরোতে দিচ্ছে না। এর মাঝে দুটো ক্লাউডের একটা ভূমিকা রয়েছে। ক্লাউড এখান থেকে একটা সাপোর্ট দিয়েছে, কাদেরকে ক্লাউডটা দাঁড়িয়ে রয়েছে এবং এই দুজন মিলে কিন্তু একটা সাপোর্ট দিয়েছে। তেমনি করে এর উপরে যখন নিচে নামছিল এই অংশটা কিন্তু আপাতত সাপোর্ট দিয়েছে। এখন আমাদেরকে উপরে যেতে গেলে পরে এই অঞ্চলের উপরই কিন্তু খুলতে হবে এবং তারপর আমরা বিভিন্ন রকম ভাবনা চিন্তা করব। তো ঠিক আছে, এটা তো আপনি দেখে নিলেন এবং এখান থেকে যে একটা র্যালি এসেছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা আমি জানি না, এখান থেকে যে র্যালিটা এসেছিলো সেখানে অরিজিনাল একটা ডাইভারজেন্স ছিল, আমি খুব সম্ভবত আপনাদেরকে দেখিয়েছি এবং ডাইভারজেন্স ইন্ডিকেটারটাকে যদি আমি যখনই প্লট করলাম আপনি দেখলেন যেখানে খুব পরিষ্কারভাবে সে বুলিশ ডাইভারজেন্স হয়েছে সেই কথাটাকে উল্লেখ করলো এবং আপনি দেখতে পাচ্ছেন ডাইভারজেন্সের ফল কিন্তু মার্কেট উপরের দিকে ওঠা, যেটা উঠেছে। আপনি আরও যদি দেখতে চান যে আনরাইভালটাকে ব্যবহার করে এখানে একবার দেখি, তো আনরাইভালটাকেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে দেখুন 19 তারিখে যে মার্কেটটা পড়েছিল, মার্কেটটা পড়ার পর যখন একটা বেস তৈরি করছে তখন কিন্তু একটা লং সিগন্যাল জেনারেট করেছিল এবং যার লেভেলগুলো দেখবেন লং সিগন্যাল জেনারেট করার পর সে কিন্তু একটা ধাপে ধাপে এবং দেখুন এই 5 নম্বর টার্গেটকে করে দিয়ে এখানে এসেছে, এখানে সাপোর্ট নিচ্ছিল। মার্কেট কিন্তু আজকে 6-7-এর ওপরে খুললো এবং 6-7-এর উপরে খুলে সে চেষ্টা করেছিল যে উপরের দিকে যাবার এবং উপরের দিকে ডট টু ডট 8 নম্বরের টার্গেট দিল, কারণ এর নিচে ক্লোজ করেছে সুতরাং উপর দিকে তাকে যেতেই হতো, সুতরাং উপরে 8 নম্বর সে ক্লোজ করেছে কিন্তু থাকতে পারেনি, সাস্টেন করতে পারেনি। কেন? কারণ এখানে খুব বড় বড় দাদারা রয়েছে দেখতে পাচ্ছেন, সুতরাং সেখানে কিন্তু পেরোতে পারলো না। তো 6-8 থেকে সে কিন্তু ঘুরে নিচের দিকে এসেছিল, সাপোর্টও নিল এবং সাপোর্ট নিয়ে কিন্তু অন্ততপক্ষে তারপরে ক্লোজিং দিয়েছে। যদি মার্কেটে অন্যান্য পজিশন সব ঠিক থাকে, গ্লোবাল নিউজ যদি ঠিক থাকে এবং যদি নতুন করে কোনো ফাঁকিবাজি না করে এবং মার্কেট যদি কাছাকাছি খোলে তাহলে এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে এবং 9-10 লেভেল অবধি কিন্তু যেতে পারে, যেটা 864 এইসব এরিয়াতে পড়বে। আমরা আগেও দেখেছি কেন এক্স্যাক্টলি এখানে ধাক্কা খেয়েছিল সেটাও আমরা দেখেছিলাম। তো 8-10 লেভেলে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল এবং রিভার্সাল জোনে কিন্তু পরিণত হয়ে আছে। এখন এই জোনটিকে যতক্ষণ না স্ট্রংলি ক্লোজ করবে ততক্ষণ পর্যন্ত উপরের দিকে র্যালির কোনো ভাবনা চিন্তা বা আমরা কোনো রকম ভাবনা চিন্তা করব না, অর্থাৎ ভাববই না যে উপরের দিকে যেতে পারে। আচ্ছা, এরপরে এখন আমরা যদি শুধু প্রাইস অ্যাকশন করি তাহলে কি করতে পারি না, শুধু প্রাইস অ্যাকশন করলে খুব ক্লিয়ার কাট এইভাবে একটা রেজিস্টার দেখুন তাকিয়ে আছে, এটিও তৈরি হয়েছে, এটিও তৈরি হয়েছে, আপনি দাগ দিয়ে টেনে দিন, এখন ঠিক মুখে মুখে দাঁড়িয়ে রয়েছে। আর কি করতে পারেন না, নিচের দিক থেকে এইভাবে আপনি একটা ট্রেন লাইন আঁকতে পারেন এবং বদ্ধ করে দেন, মার্কেট খুললো ধাক্কা খেলে উপর দিকে গেল ভাবনা চিন্তা করতে পারেন, কিন্তু এই লেভেলটি কিন্তু আপনাকে অবভিয়াসলি সে বাধা দেবে, সুতরাং এই লেভেলটা পেরোনোর পর ঠিক আছে এবং নিচের দিকে কীভাবে যেতে হয় আপনারা জানেন। এবারে চলে আসুন 15 মিনিটের সাপেক্ষে। 15 মিনিটে তাকিয়ে দেখুন, যদি আমি লেভেলগুলোকে আপাতত বন্ধ করি এবং নর্মাল প্রাইস অ্যাকশনের সাপেক্ষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, খুব ভালো করে তাকিয়ে দেখুন এবং বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। দেখুন এই হচ্ছে চার্ট 15 মিনিটে, তাহলে 15 মিনিটের চার্টে কী হচ্ছে, উপর থেকে ধাক্কা খেয়ে পড়ছে, এখানে কি করেছিল, দাঁড়িয়েছিল, চেষ্টা করেছিল একটু উপরের দিকে যাবার, কিন্তু একটা বিরাট গ্যাপ ডাউন হলো, একটা বিরাট কী করলো না, একটা বিরাট গ্যাপ ডাউন করে মার্কেটকে নিচে নামালো, যেতে দিল না, আস্তে আস্তে উপরের দিকে তুললো, কে বাধা দিচ্ছে, যদি বাঁ দিকে যাই তাহলে বুঝতে পারবেন কে বাধা দিচ্ছে, এই সেই শয়তান যিনি বলছেন যে এত সোজা
আমি এখান থেকে এই পর্যন্ত গ্যাপ ডাউন করেছি আর তুমি সেটাকে জিতিয়ে দেবে, আমি ছেড়ে দেবো? ছেড়ে দেবো না। কোনো রকমে যদি জিতে গেল, ধাক্কা দিয়েছিল, কোনো রকমে জিতে গেল, পড়ে গেল, কিন্তু সাস্টেন করতে পারলো না। কারণ কি, গ্যাপ ডাউনটা করেছিল কারা? গ্যাপ ডাউন এখানে একজন বড় দাদা আছে, তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, একজন বড় দাদা আছে, যেটা আবার গ্যাপ ডাউন হয়েছিল। তো যে বড় দাদাটা সেখান থেকে মার্কেটকে জয় করেছিল, ফেলেছিল, তাদেরকে যদি তাকিয়ে দেখেন, তা তাকিয়ে দেখবেন যে এইখানে সেই রেজিস্ট্যান্স এরিয়া, যে যখন সর্বোচ্চ শেখা গেল, একে যদি কোনো রকমে পার করতে পারলো, তো পরের জন বললো অত সোজা, আমার দাদা আছেন, তিনি এখান থেকে ধাক্কা মারলেন, নিচের দিকে এলেন। খুব ভালো কথা, নিচের দিকে এলো। এই সাপোর্ট এরিয়া থেকে যেমন উঠেছিল, এই সাপোর্ট এরিয়া থেকে মার্কেট উঠলো, ধাপে ধাপে উঠলো, কোনো ব্যাপার নেই, এবং সেখান থেকে একটা পুশ করলো উপরের দিকে। কিন্তু তাকিয়ে দেখুন, আগে কাকে জিততে হবে? আগে একে জিততে হবে। ঠিক এক্স্যাক্টলি এখান থেকেই ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে এসেছে। এই ফাঁকে লোগুলোকে ধীরে ধীরে তুলেছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবারে মার্কেট আবার এখান থেকে বাউন্স ব্যাক করলো। কিন্তু আপনাকে কে আবার বাধা দেবে? এই 800 রেঞ্জের এই জিনিসটা আপনাকে বাধা দেবে। সুতরাং মার্কেট যদি এখানে খোলে, তাহলে এখানে বাধা দেবে। যেটি একবারে বাধা পেয়েছে, দুবার বাধা পেয়েছে, তিনবারে ভেঙেছে, চারবার বাধা পেয়েছে, বারে বারে বাধা পেয়েছে। এখন প্রত্যেকবারই বাধা খেয়ে এসে নিচে নেমে যাবে, এমন ভাবাটাও মুশকিল। এখান থেকে হয়তো নিয়ে গেল, কিন্তু খুব পরিষ্কারভাবে আপনি একটু বুঝতে পারছেন যে এখানে কিন্তু বড় প্লেয়াররা রয়েছেন, এবং তারপরেও কিন্তু এখানে বড় প্লেয়াররা রয়েছে। অর্থাৎ নিফটির পক্ষে এই দুটো রেঞ্জকে অস্বীকার করা, এই দুটো রেঞ্জকে না হারিয়ে উপর দিকে যাওয়া কিন্তু মুশকিল আছে। আর যদি নিজে নিজে স্মুথ যেতে চায়, অবশ্যই ধাক্কা দেবে। এক হয় এখানে বড় বড় ক্যান্ডেল তৈরি হবে, বড় শক্তি লাগবে, ভাঙবে, এবং তারপর আরও একটি বড় ক্যান্ডেলে, আর নচেতে দেখে প্রত্যেককে হারিয়ে দিয়ে এখানে খুলে দেবে। এখন সেই রকম কি গ্লোবাল সিচুয়েশান আছে যেদেরকে প্রত্যেককে হারিয়ে মার্কেট উপরের দিকে উঠে যাবে? যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, ঠিকই রয়েছে, কিন্তু ঠিকঠাক তো এগোচ্ছিল কোনো রকমে, কিন্তু আপনি দেখলেন যে ব্যাংক এবং আইটি সেক্টর আবার সাহায্য করছে না। সুতরাং একটা না একটা অনিশ্চয়তা এবং পিছু লাগা কিন্তু লেগেই রয়েছে। এবং এখানে যদি 15 মিনিটের ক্যান্ডেলগুলো দেখেন, তাহলে বহু কষ্ট করে, বহু ক্ষতের দাগ নিয়ে মার্কেট কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমরা মনে করছি যে আমাদের বোধহয় গোলমাল করছে, কিন্তু তাকে দেখুন বহু ক্ষত করে সে দাঁড়িয়ে রয়েছে। প্রচণ্ড বেগে সে ওপরের দিকে তুললো, পারলো না, নিচের দিকে নামলো। দেখুন একটা বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে, জেতার চেষ্টা করছে, আবার নামিয়ে দিচ্ছে, আবার ধীরে ধীরে জেতার চেষ্টা করছে, আবার নামিয়ে দিচ্ছে, আবার জেতার চেষ্টা করছে, আবার নামিয়ে দিচ্ছে, আবার জেতার চেষ্টা করছে। সুতরাং আপনি যদি প্রত্যেকবার দেখেন, তারা কিন্তু চেষ্টা করেছে, এমন নয় যে চেষ্টা করেনি। নামানো এবং ওঠানো, নামানো এবং ওঠানো, নামানো এবং ওঠানো, বারে বারে আপনি তার প্রতিরূপ দেখতে পাবেন। অর্থাৎ প্রচণ্ড পরিমাণ মার্কেট হয়েছে, মার্কেটে ঝঞ্ঝা এসেছে, ঝামেলা হয়েছে, মারপিট হয়েছে, এখানে এটা 15 মিনিটেই দেখতে পাচ্ছেন। আমি অনেকদিন আগে আপনাদের ক্ষতের দাগ দিয়ে দেখিয়েছিলাম, তাতে কয়েকজন প্রশ্ন করেছিল, স্যার আমাদের কাছে ইন্ডিকেটার নেই, কীভাবে দেখবো? আপনি পরিষ্কার ক্যান্ডেল দেখে বুঝতে পারছেন। এটা দেখে বুঝতে পারছেন না যে উঠেছে, নামিয়ে দিচ্ছে, মারপিট হয়েছে? এটা দেখে বুঝতে পারছেন উঠেছে, নামিয়ে দিচ্ছে, তা সত্ত্বেও কিন্তু ছাড়েনি। কিন্তু এরা যে ছাড়ছে না পিছু, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেটকে বারে বারে নিচে নামাচ্ছে। শেষ পর্যন্ত এই ট্রেন্ড লাইনটি যখন ব্রেক করলো, তখন কিন্তু মার্কেটের দিকে একটা উপরের দিকে মুভমেন্ট এলো। সুতরাং এই বেসটা কিন্তু এই মুহূর্তে একটি শক্তিশালী সাপোর্ট জোনে পরিণত হয়ে আছে। আমি বলবো না শক্তিশালী সাপোর্ট জোন, বলছি যে এই মুহূর্তের জন্য মার্কেট যদি এখানে খোলে এবং কয়েকটা ক্যান্ডেল দাঁড়ায়, তাহলে অবশ্যই এটা সাপোর্ট জোন হিসেবে পরিণত হবে। আর যদি প্রথম ক্যান্ডেলই ভেঙে দেয়, বা নিচে খোলে বা ওপরে খোলে, আমরা আস্তে আস্তে সেটা বহুবার আপনারা শুনেছেন, সেইভাবে কিন্তু বুঝতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটিভাবে 15 মিনিটে, এবং 15 মিনিটে যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটারকে ব্যবহার করি, তাহলে বুঝতে পারবেন যে সে বাই সিগন্যাল আপাতত দিয়েছে, এবং দেওয়ার পরে 1 এবং 2 নাম্বার টার্গেট কিন্তু টাচও করেছে। সুতরাং একে আমি বিশ্বাস করে চোখ বন্ধ করে ভরসা করব না। কালকে মার্কেট কোথাও খুলছে, আপনারা এইগুলোকে যদি লেভেল করে আঁকেন, এবং এখানে খুললো, যদি দেখেন এখানটায় সাপোর্ট নিচে এবং ওপর দিয়ে যাচ্ছে, তখন একটার পর একটা আমরা টার্গেট বলে বিবেচনা করতে পারেন। ঠিক আছে, হয়ে গেল। এবারে আরও ছোটো টাইম ফ্রেমে যারা কাজ করবেন, তারা দেখুন মার্কেটকে তুললো, ওপর দিকে তুললো, ডবল টপ করে ধীরে ধীরে নামাচ্ছে, তুলছে, নামছে। একটা গিরিকে দিয়েছে, নিচের দিকে এলো, টাচ করলো, আস্তে আস্তে একটা মোটামুটি ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি করলো, এবং মার্কেটকে উপরে ভেঙে নিয়ে গেল। দেখুন ডব্লিউ প্যাটার্নের নিচের দিকে হতে হবে তা না, এইভাবে আপনি 3টেটা দিয়ে সুন্দরভাবে আপনি এখানে টানতে পারতেন। আমি এখান থেকে এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারতেন। দেখুন রিট্রেস করে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল না। যাক, এখানে কিন্তু আপনাকে একটা স্টপ লস নিতেই হবে যদি আপনি ট্রেড করে থাকেন এইভাবে ট্রেন লাইনে। একদম পরিষ্কারভাবে গেল, আপনি নেবেন, আপনাকে কিন্তু স্টপ লস নিতে হবে। এখন স্টপ লস নিতে না শিখলে আমরা কিছু পাইনি। এই জোনটাতে সারাদিন আজকে খানিকটা ডিকে করেছে,
এবং ধীরে 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 স্লিপ করেছে। শেষকালে আমরা দেখতে পাচ্ছিলাম যে বারবার কিন্তু লোগুলোকে কী করছিল, নিচের দিকে যাচ্ছিল, যেটি প্যাটার্ন কি বলছিল, একটা ডাউন ট্রেন্ডের প্যাটার্ন বলছিল। ধীরে ধীরে সেই ডাউন ট্রেন্ডের প্যাটার্নটা দেখুন মুভ করতে শুরু করলো উপরের দিকে, এবং মার্কেট ধীরে 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 এই রেঞ্জকে যখন ব্রেক করে দিল তখন কিন্তু বোঝা যাচ্ছিল যে আবার কিন্তু উপরের দিকে যেতে পারে এবং একটা মুভমেন্ট আপনি পেতে পারেন। তো এইটা হচ্ছে 5 মিনিটের সাপেক্ষে। এখন 5 মিনিটের ছবিগুলো যদি বন্ধ করে দিই এবং আমি দেখার চেষ্টা করছি যে সব ঠিক আছে, আমি কিভাবে ট্রেড করব। তো ট্রেড করব তাকেই দেখুন, আপনি যদি এরকম করে করি তাহলে খুব পরিষ্কার কি আপনার কাছে একটা পাচ্ছি না যে এই জোনে কিন্তু আপনি একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারেন এবং এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন, দ্যাটস ইট। এবং তার সাপেক্ষে বিচার করুন উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, এবং আপনারা যে সমস্ত ইন্ডিকেটরকে ব্যবহার করেন সেই ইন্ডিকেটরকে ব্যবহার করে তার এক্সক্লুসিভ প্রচারগুলো বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করুন, আন্দাজ করার চেষ্টা করুন এবং সেই মতো করে ট্রেড করার চেষ্টা করুন। দেখুন খুব ক্লিয়ার কাট। আমি একবার আত্মা ইন্ডিকেটরটাকে ব্যবহার করি, তাহলে আমরা কিছুটা ট্রেন্ড লাইনকে বুঝতে পারবো। দেখুন ট্রেন্ড লাইনটা ছিল এইভাবে, এবং এই জোন থেকে এই যে লোয়ার লো তৈরি হচ্ছে খুব ক্লিয়ার আপনি বুঝতে পারছেন, এবং এইখান থেকে আস্তে আস্তে যখন ডিফারেন্স হচ্ছে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট এই ট্রেন্ড লাইনকে ভাঙলো এবং একটা আপনি র্যালি পেলেন। তো এইভাবে কিন্তু আপনাকে লাইভ মার্কেটেও দাগ দিতে শিখতে হবে, তবে কিন্তু আপনি একটা জায়গাতে পৌঁছাবেন। তো ঠিক আছে, এবারে কাল যেহেতু এক্সপায়ারি একবার আমরা দেখে নিই। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে 25,800, 25,800, 850। তো 25,800, 850কে একটু বোঝার চেষ্টা করি যে ওখানে কি গোলমালটা হয়ে আছে। 800তে দেখুন 2,25,000 রেজিস্ট্যান্স আছে, আর সাপোর্ট হচ্ছে মাত্র 51,000। সুতরাং হিউজ রেজিস্ট্যান্স রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং সেখানে ধাক্কা খেয়েছে। যদি আরেকটু উপরে চলে যান তাহলে তো আরও 12টা বাজবে 850-তে। 98,000, 9,000, 10 গুণের থেকে বেশি, 10 গুণের থেকে বেশি রেজিস্ট্যান্স আছে। এবং ইন্টারডেতে যখন কল ওয়াই চেঞ্জ হয়েছে 22,000, সেখানে ওর হয়েছে 1945। দূর দূর পর্যন্ত যারা বায়ার্স, যারা ভাবতে পারছে না যে 850কে ভাঙতে পারবো, তারা কিছু চেষ্টাই করেনি। কিন্তু এরকম চেষ্টা করতে না করতেই কিন্তু হঠাৎ করে লাইভ মার্কেটে দেখতে পাবেন যে সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। তেমনিভাবে যদি 25,600কে দেখেন তাহলে দেখবেন সাপোর্ট আছে কিন্তু 1,73,000, আর সেখানে রেজিস্ট্যান্স আছে মাত্র 73,000। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে 54,594 জন লোক বা লট, তারা যারা মার্কেটকে নিচের দিকে নামাবে তারা কিন্তু ভয়ে পালিয়ে গেছে। অর্থাৎ তারা কি বোঝাতে চাইছে যে এখানটায় একটা শক্তিশালী ঘাঁটি কিন্তু বায়ার্সরা তৈরি করে ফেলেছেন। যদি আরেক ধাপ একটু উপরে যাই, অর্থাৎ 650, সেখানেও কিন্তু আমরা দেখব কি না, সেখানে কিন্তু আমরা দেখব যে মার্কেট কিন্তু ধীরে ধীরে সেখানে সাপোর্ট তৈরি করেছে, এবং কম হোক কিন্তু 853 জন কিন্তু ভয় পেয়ে পালিয়েছে। আর তুলনামূলকভাবে 60,000 নতুন কন্ট্রাক্ট ইন্টারডেতে চেঞ্জ হয়েছে, পজিটিভ হয়েছে। অর্থাৎ তারা ভাবছেন যে 25,650 কিন্তু একটা শক্তিশালী ঘাঁটে পরিণত হয়েছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের অ্যানালিসিস। ওপেন ইন্টারেস্টের ডেটা কিন্তু কালকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে, সুতরাং আপনারা সেটা চেষ্টা করবেন। আমি আমার দিক দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করলাম, যারা শেখার চেষ্টা করছেন তারা শিখতে পারবেন, যারা ট্রেড করার চেষ্টা করছেন তারা ট্রেড করতে পারবেন নিজেদের বোধ বুদ্ধি মিলিয়ে। তো চলুন, এই হচ্ছে আজকের ভিডিও, নিফটির অ্যানালিসিস। আশা করি আমাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।